ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समागया यो धर्मस्थापनरतो वीरेशम तम नमाम्यहम। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী অবজজানন্দজি বিরচিত স্বামীজির পদপ্রান্ত এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছিলাম স্বামীজির শেষ সন্ন্যাসী সন্তান স্বামী অচলানন্দজির জীবনী। আমরা আগের দিন পড়েছিলাম যে কাশী সেবাশ্রমের নিজস্ব কোনো জমি ছিল না এবং সেই কারণে কাশী সেবাশ্রম শুরু হয়েছিল ভাড়া বাড়িতে এবং সেইভাবেই বিভিন্ন ভাড়া বাড়িতে থেকে কাশী সেবাশ্রমের কাজ চলছিল। এই কারণে আমাদের যারা প্রথম যারা শুরু করেছিলেন পূজনীয় স্বামী শুভানন্দজি, চারু বাবা নামে পরিচিত, এবং কেদার বাবা, এরা সকলেই খুব চিন্তিত ছিলেন যে কেমন করে এই কাজ, এই প্রকল্প চলবে। এবং অবশেষে 1907 খ্রিস্টাব্দে লাকসাতে একটি 5 বিঘা জমির সন্ধান পাওয়া যায় এবং শারদানন্দজির উপস্থিতিতে সেই সেবাশ্রমের জমি কেনা হয়। এটা কিন্তু দানে নয়, এটা সম্পূর্ণ কেনা হয়েছিল। এবং খুব অদ্ভুতভাবে এই ঘটনা আপনারা অনেকে জানেন কিনা জানি না, কাশী অদ্বৈতাশ্রম এবং সেবাশ্রম দেখবেন আপনারা পাশাপাশি জমি। কাশী অদ্বৈতাশ্রমে একবার চুরি হয়েছিল, তা চোরের মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণদেবের অস্থি একটা ছোট্ট জার্মান সিলভারের কৌটোতে থাকতো। চোরের মনে হয়েছিল সেই জার্মান সিলভারের কৌটোটি বোধহয় রূপোর কৌটো। তারপরে সে খুলে এধার ওধার দেখে তারপরে যখন তার মনে হলো যে এই কৌটোটি রূপোর নয়, জার্মান সিলভারে, তখন সে এটা ফেলে দিয়ে চলে যায়। কিন্তু ওই কৌটোটি ছাই ওই পাশের যে জমিটা ছিল এখন যেখানে সেবাশ্রম আছে ওইখানে জমিতে পড়ে যায়। আমাদের মহাপুরুষ মহারাজ বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণদেবের পবিত্র অস্থি এই জমিতে পড়েছে এবং কালে এই জমি আশ্রমের অন্তর্ভুক্ত হবে। তবে সেটি অদ্বৈত আশ্রম নয়, সেবাশ্রমে অন্তর্ভুক্ত হয়েছিল সেই জমিটি। 1907 সালে লাকসাতে যখন এই জমিটি খুঁজে পাওয়া গেল তখন স্বামী শারদানন্দজি মহারাজের উপস্থিতিতে সেই জমিটি কেনা হয় এবং 1908 সালে 16 এপ্রিল স্বামী ব্রহ্মানন্দজি এই জমিতে কাশী সেবাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তখনকার দিনে আমাদের যত বাড়ি, যত মন্দির তৈরি হয়েছে সেগুলি সবই স্বামী বিজ্ঞানানন্দজির নকশা অনুযায়ী। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ঠাকুরের মন্দির ছাড়া মোটামুটিভাবে সবকটি মন্দির দেখতে একই রকম। ব্রহ্মানন্দজির মন্দির, মায়ের মন্দির, স্বামীজির মন্দির। স্বামীজির মন্দিরের দোতলা ওঙ্কারের অংশটি পরবর্তীকালে সংযোগ করা হয়েছিল। নাহলে কল্পনা করে দেখুন, যদি পুরনো মায়ের স্বামীজির মন্দির দেখে থাকেন তাহলে দেখবেন একতলার মন্দিরটি ওই রকমই দেখতে ছিল। কাশী অদ্বৈত আশ্রমে আপনারা যদি মন্দিরটি দেখেন সেটাও প্রায় একই রকম দেখতে। এবং কাশী সেবাশ্রম সংঘের সমস্ত বাড়িগুলি প্রাথমিকভাবে একরকম মন্দিরের মতো দেখতে এবং লাল রঙের। তখন তো খুব বেশি জায়গা ছিল না, তাই ওরকমভাবে তৈরি করা হয়েছিল। বিজ্ঞানানন্দজি মহারাজের বিজ্ঞানানন্দজি মহারাজের প্রচেষ্টায় এই জমিটি আমাদের এই বাড়ি ঘর তৈরি হয় এবং রাজা মহারাজের নির্দেশে স্বামী অচলানন্দজি বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন জায়গায় মানুষজনের কাছে ভিক্ষা করে এই বাড়িগুলো তৈরি হয়। তখন অচলানন্দজি বারবার তার কাজ থেকে তিনি সরে যেতে চাইছেন। দীর্ঘদিন কাজ করতে করতে তার শরীরও ক্লান্ত হয়ে গেছিল এবং যখন তিনি আমাদের তুরিয়ানন্দজি মহারাজের কাছে ছিলেন, তুরিয়ানন্দজি মহারাজের অনুপ্রেরণায় 2-2.5 বছরের কঠোরতা করায় তার শরীরটি সম্পূর্ণ খারাপ হয়ে যায়। সেই কারণে তার শরীর আর কর্মক্ষম ছিল না, বারবার তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন এবং সেই কারণে তিনি কর্তৃপক্ষের কাছে বারবার ছুটি প্রার্থনা করছিলেন। ছুটি তাকে দেওয়া ঠিক হয়, কিন্তু ঠিক হলো যে এই বাড়িটি তৈরি হয়ে গেলে তবেই তাকে ছুটি দেওয়া হবে। এবং এই কাজ যখন শেষ হয়ে যায় তখন এই ভবনগুলি যখন সমর্পণ করে দেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, তখন তিনি তাকে এই কাজ থেকে ছুটি দিয়ে দেন। কিন্তু তিনি যে সম্পূর্ণ ছুটি পেয়েছিলেন তা নয়, তাকে শ্রীরামকৃষ্ণের প্রচার করতে হতো।
খুব ভালো বক্তা ছিলেন স্বামী এই অচলানন্দজি, কেদার বাবা। শুধু তাই নয়, আমরা পূজনীয় আত্মস্থানজির কাছে শুনেছি যে তার কথা ভীষণ রকম কনভিন্সিং ছিল। কোনো কোনো মানুষ কথা বলে, সেই কথা শুনলে মনে হয় হ্যাঁ এ আমার মনের কথা বলছে এবং আমার মতো কথা বলছে। এইটা আমাদের অনেক সময় মনে হতে থাকে। পূজ্যপাদ কেদার বাবার কথা আত্মস্থানন্দজির কাছে আমরা শুনেছি, তিনিও ঠিক ওই রকম ভাবেই কাজ করতেন। কাশীতে এটা একটা ট্র্যাডিশন, পরবর্তীকালে সন্ন্যাসীরাও এই ভাবটা বজায় রেখেছেন। সমস্ত দিন তারা রোগীর সেবায় মগ্ন থেকে দিনের কোনো একটা অংশ তারা তপস্যায় থেকেছেন। যারা খুব বড়, পরবর্তীকালে খুব বড় সাধু হয়েছেন আমাদের দেখা, আমি দেখিনি, যার কথা শুনেছি, তিনি হলেন বনবিহারী মহারাজ। আপনাদের অনেকেই হয়তো তাকে দেখে থাকতে পারেন। বনবিহারী মহারাজকে মহাপুরুষ মহারাজ পাঠিয়েছিলেন কাশী সেবাশ্রম সঙ্গে রোগীদের ক্ষততে ড্রেসিং করার জন্য। এই কাজটাই তিনি করেছেন, সমস্ত জীবন তিনি এই কাজ করেছেন এবং দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ক্ষত সেবা করার ফলে তার পা দুটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তার পক্ষে আর হেঁটে চলে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু জীবনের শেষ দিন অবধি, যতদিন তার শরীর ছিল ততদিন পর্যন্ত রোজ তিনি প্রস্তুত হয়ে হুইল চেয়ারে করে ওই ইনডোর ওয়ার্ডে যেতেন এবং মহাপুরুষ মহারাজ তাকে যে আদেশ করেছিলেন ক্ষত রোগীদের ক্ষত পরিষ্কার করা, সেই কাজটি তিনি করতেন। যখন বন বাবা খুব সুস্থ ছিলেন তখন এই সারাদিন তিনি এই রোগীদের সেবা করতেন। দুপুরবেলা ফিরে এসে অন্ন গ্রহণ করার আগে তিনি গরম জল চাপিয়ে, তখন এরকম ডিসপোজেবল ব্যান্ডেজ পাওয়া যেত না, সেই ব্যান্ডেজগুলোকে সেই গরম জলে ফোটাতেন। খাওয়া শেষ হয়ে গেলে সেই ব্যান্ডেজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার স্টেরিলাইজ করে সেগুলোকে গরম কাঠফাটা রোদ্দুরে শুকোতে দিতেন। খানিকক্ষণ তিনি বিশ্রাম করতেন, তার মধ্যে ওগুলো শুকিয়ে গেলে প্রত্যেকটি ব্যান্ডেজ আবার ধরে 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 ভাঁজ করে স্টেরিলাইজ বক্সের মধ্যে রেখে মহারাজ রওনা দিতেন এই কেদার ঘাটের কাছে। এখানে কেদার গৌরীশ্বর শিব আছে, সেই কেদার ঘাটে গিয়ে রাত্রির অবধি তিনি জপ ধ্যান করে আসতেন। এই দুটিরই প্রভাব এই কাশী সেবাশ্রমের সন্ন্যাসীদের ভেতরে ছিল। তারা যেরকম আমাদের রোগী নারায়ণদের যেরকম সেবা করেছেন, একই রকম ভাবে তারা কাশীতে তারা সেবা, তাদের এই সাধন ভজনটিও খুব তীব্রভাবে করেছেন। অচলানন্দজি কেদার বাবা তিনি সমস্ত দিন সেবাশ্রমে সেবা দিতেন এবং রাত্রিবেলা তিনি ফিরে যেতেন। প্রথম দিকে তিনি কেবলমাত্র সামান্য কিছু আহার করতেন, কিন্তু পরবর্তীকালে যখন সমস্ত রাত্রির সাধন ভজনে কাটিয়ে যেতেন তখন আর তিনি সেসব কিছু গ্রহণ করতেন না। সেবাশ্রমের কথা উঠলেই কেদার বাবা সাধু ব্রহ্মচারীদের বলতেন, এসব এর এক একখানা ইট আমার বুকের পাঁজরা, এখানে কোনো রকম ভাঙা করা তিনি পছন্দ করতেন না। এইরকম ইমোশন আমি দেখেছি। পূজ্যপাদ অমলানন্দজি মহারাজকে দেখেছি। আমাদের যে বেলঘরিয়া পলিটেকনিক কলেজ ছিল, সেই কলেজ যবে থেকে প্রস্তুত হয়েছে তবে থেকে তিনি ওই কলেজের সঙ্গে জড়িত আছেন। এমনকি তার কনস্ট্রাকশনের জন্য তারা ইটও বহন করেছেন। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোম যে তৈরি হয়েছে, আপনারা যারা দেখেছেন এটা অবশ্যই দেখা উচিত। বেলঘরিয়া স্টুডেন্টস হোম অরিজিনালি এখন যেখানে কলকাতা বিমানবন্দর আছে তার একটা অংশ নিয়েছিল। এখনো পর্যন্ত একটি বাড়ি আছে, গেট নাম্বার 2 বোধ হয়, সেখান দিয়ে ঢুকলে এখনো একটি বাড়ি, ওই স্টুডেন্টস হোমের একটি বাড়ি এখনো আছে। আমি দেখেছি, সেটা অমলানন্দজি আমাকে দেখিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশ সরকার এই জমিটি নিয়ে নেন কলকাতা বিমানবন্দর তৈরি করবেন বলে, তখন তারা অস্থায়ীভাবে থাকেন টাকিতে গিয়ে, এবং পরবর্তীকালে ধীরে ধীরে ওই জমির, ওই যে জমিটা ছিল বিমানবন্দর যেখানে ছিল তার সমতুল্য দামের বেলঘরিয়াতেই 100 বিঘে জমি দেওয়া হয়েছিল। এই জমিটি অসমতল, উঁচু নিচু ছিল। এখানে রাইফেল শুটিং রেঞ্জ ছিল, এখানে সেনাবাহিনীর লোকেদের বন্দুক ছোড়া শেখানো হতো। আপনারা অনেকেই বেলঘরিয়া স্টুডেন্টস হোমে গিয়ে বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ঝিল দেখেছেন। ঝিলেতে নৌকায় করে মাছেদের খাবার দেওয়া হয়, এটা দেখে খুব আনন্দ পেয়েছেন। কিন্তু এই ঝিলটি প্রস্তুত হয়েছিল এই পুরো জমিটিকে সমান করবার জন্য, এবং যারা এই কাজটিতে একেবারে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছিলেন তারা অত্যন্ত বরেণ্য সন্ন্যাসী। আপনারা দীক্ষা নিতে গেলে স্বামী বিবেকানন্দের যে জীবনী পড়েন, বিশ্বাশ্রয়ানন্দজি,
নন্দী মহারাজ তাদের মধ্যে প্রমুখ। কিছুদিন আগেও এই বেলঘরিয়া স্টুডেন্ট সমে ছিলেন শিবেন মহারাজ, স্বামী অভ্যাসানন্দজি, তিনি তার মধ্যে অন্যতম। স্কন্দানন্দজি, শিবদাস মহারাজ, তিনি তার মধ্যে অন্যতম। আমেরিকায় ছিলেন স্বামী শ্রদ্ধানন্দজি, তিনিও তার ভেতরে অন্যতম। ওইখানে কুটির তৈরি করে তারা থাকতেন। অমলানন্দজিও তাদের ভেতরে অন্যতম। সেই কারণে যখন কোনো কলেজের কোনো অংশটা ডিমলিশ করে কোনো অংশটিকে জোড়া দেওয়া হবে, উনি ভীষণ কষ্ট পেতেন। আমাদের যখন বিশ্ব ব্যাংক থেকে টাকা দিলেন এবং এখানে একটি কম্পিউটার, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগ তৈরি হবে, তার জন্য গোটা বাড়ি তৈরি করে দেওয়া হলো এবং এই দুটো বাড়ির মধ্যে সংযোগ করার জন্য খানিকটা পাঁচিল ভাঙা হয়েছিল কলেজে। মহারাজকে এত কষ্ট পেতে দেখেছি এবং আজকে যখন এটার প্রস্তুতির জন্য পড়ছিলাম, তখনই ভাঙা গড়ায় এই নিজের হাতে তৈরি করা জিনিসপত্র ভেঙে গেলে কি কষ্ট হয় সেটা আমি অনুভব করার চেষ্টা করছিলাম। 1910 সালে তিনি কোঠারে যান। সেখানে গিয়ে তখন শ্রীশ্রীমা কোঠারে সেই সময় 2 মাস ছিলেন। সেইখানে গিয়ে কিছুদিন তিনি মায়ের কাছে থাকেন। ওখান থেকে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সাহচর্যে তিনি কিছুদিন সাধন ভজন করেন। 1912 সালে তিনি তুরিয়ানন্দজি এবং শিবানন্দজির সঙ্গে স্বামী কল্যাণানন্দজি আহ্বানে কনখল সেবাশ্রম গিয়েছিলেন। 1912 সালের 8ই নভেম্বর এটি সেবাশ্রমের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠিত হয়, যখন ঠিক হয় শিবজ্ঞানে জীবসেবা শ্রীরামকৃষ্ণ বর্ণিত এই কথাটা আমাদের এই যে নতুন যে সংঘ সেখানে এই হাতে কলমে করে দেখানো হবে, তখন এর সমস্ত যারা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাস্টারমশাই। স্বামী বিবেকানন্দের জীবৎকালে তো নয়, অনেক বছর অবধি তিনি এই ভাবটি নিয়েছিলেন যে স্বামী বিবেকানন্দের যে শিবজ্ঞানী জীবসেবা, এইটি শ্রীরামকৃষ্ণের ভাব নয়। শ্রীরামকৃষ্ণের ভাব হলো ঈশ্বর দর্শনী মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই প্রত্যক্ষ কর্ম থেকে সরে গিয়ে এই কাজেতে মনোনিবেশ করাই ভালো। রামচন্দ্র দত্ত, ঠাকুরগাছি জগদ্দানের যিনি প্রতিষ্ঠাতা, তাঁরও সেই একই রকম ভাব ছিল, যে কারণে তিনি পরবর্তীকালে যারা সাধু হতে আসতেন তাদেরকে কখনো তিনি এই বরানগর মঠে খোঁজ দিতেন না। তিনি তাদের ওই কাঁকুরগাছিতে আসা যাওয়া করার কথা বলতেন এবং ঠাকুর সেবায় লাগতেন। অনেক বছর পরে যখন স্বামী বিবেকানন্দ শিকাগো ঘুরে এসেছেন, তার প্রচণ্ড সুনাম চতুর্দিকে হয়েছেন, কিন্তু তথাপি তিনি এই শিবজ্ঞানী জীবসেবার এই ভাবনাটিকে তিনি গ্রহণ করতে পারেননি এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে তিনি যথেষ্ট উচ্চাশা পোষণ করতেন না। একদিন তিনি খুব অসুস্থ হওয়ায় স্বামী বিবেকানন্দ তাকে দেখতে এই কাঁকুরগাছি যোগোদ্যানে যান। আপনারা যারা কাঁকুরগাছি যোগোদ্যানে গিয়েছেন, বেদি ঘর যে ঘরটি আছে, সেই ঘরটিকে অতিক্রম করে মন্দিরের দিকে গেলেই দেখবেন ওই বেদি ঘরের পাশে একটা দোতলায় ওঠার সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে উঠে যে প্রথম ঘরটি, সেই ঘরটিতে রামচন্দ্র দত্ত থাকতেন এবং সেই ঘরটির যদি পেছন দিকে যাওয়া যান বিবেকানন্দ সভাঙ্গনে, দেখবেন সেই ঘরের পেছন দিকে একটা কাঁচে মোড়া একটা বারান্দা আছে। আদতে ওই বারান্দা শেষে একটি টয়লেট আছে, যেটি স্বামী রামচন্দ্র দত্ত ব্যবহার করতেন। ঘরটিকে এত সুন্দর করে রাখা আছে, সেই সময়কার যে পঙ্খের কাজ ছিল এখনো সেগুলো সেই রকম ভাবে ইনট্যাক্ট রাখা আছে। ওইখানেই রামচন্দ্র দত্তের সঙ্গে স্বামী বিবেকানন্দের কথা হচ্ছে। স্বামী এমন সময় রামদা তিনি ওই টয়লেটে যাবেন বলে এগিয়েছেন। নরেন দত্ত তিনি ধীর পদে রামদার জুতোটি নিয়ে টয়লেটের সামনে রেখে দিয়েছিলেন। দরজা বন্ধ হচ্ছে, স্বামী বিবেকানন্দ দেখেননি যে রামদা সেটি দেখে ফেলেছেন। একেবারে ভীষণ রকম ভাবে লজ্জিত রামচন্দ্র দত্ত এসে নরেন্দাকে ধরে, আমাদের বিলেকে ধরে জড়িয়ে ধরে বলেছিলেন, বিলে আমার কি হবে? তিনি বলেছিলেন, রামদা, আমার যদি হয়ে থাকে, তার কৃপায় আমার যদি হয়ে থাকে, তোমারও হবে। ধীরে ধীরে রামচন্দ্র দত্তের এই মনোভাবের পরিবর্তন হয় এবং এই পরিবর্তন হওয়ার ফলে পরবর্তীকালে তার কাছে যারা আসতেন তাদের সবাইকে তিনি এই এতে পাঠাতেন, আমাদের বরানগর মঠে পাঠাতেন এবং সন্ন্যাস জীবন নিয়ে উৎসাহ দিতেন। মাস্টারমশাইয়ের তেমনি তীব্র একটা বিরাগতা, সন্ন্যাস নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না।
সংঘনীয় কোনো ভাবনা চিন্তা ছিল না, শুধু এই শিবজ্ঞানে জীবসেবা, এই রোগীদের ঘুমুদ কাটা, এইটা তিনি অসম্ভব রকমের বিরোধী ছিলেন। এবং অসম্ভব রকমের বিরোধী একেবারে প্রায় শেষ অবধি প্রায় ছিলেন। এই 1912 সালের 8ই নভেম্বর, এটি যেমন মাস্টারমশাইয়ের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তেমনি এটা কাশী সেবাশ্রমের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সেদিন ছিল একেবারে কালী পূজার পরের দিন, 1912 সালের 8ই নভেম্বর। মা গিয়েছিলেন। মাকে কাঁধে করে সেই কাঁধের পালকিতে চাপিয়ে মাকে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হয়। সেই সময় কাশী অদ্বৈতাশ্রমে স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শিবানন্দজি, স্বামী তুরীয়ানন্দজি এবং স্বামী শারদানন্দজিও উপস্থিত ছিলেন। মা সমস্ত পালকি করে প্রত্যেকটি ওয়ার্ড ঘুরে ঘুরে মন্তব্য করেন যে এখানে ঠাকুর নিচে বিরাজ করছেন এবং মা লক্ষ্মী পূর্ণ হয়ে আছেন। যখন মা ঠাকুরানীর এই বক্তব্য স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে জানানো হলো, সেইখানে উপস্থিত মাস্টারমশাইকে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছিলেন যে মাস্টারমশাই, আপনার কি অভিমত? মাস্টারমশাই বলেছিলেন, স্বয়ং আদ্যাশক্তি মহামায়ার যদি এই অভিপ্রায় হয়ে থাকে, আমার এ বিষয়ে কোনো ভিন্ন মতামত নেই। এটা হচ্ছে কথা। অচলানন্দজি বিনয়বশত মা ঠাকুরুনকে বলেন, যখন মা ঘুরছিলেন, যে দীননাথ মহারাজ এসব বাড়ি ঘরে তদারক করেছেন। স্বামী ব্রহ্মানন্দজি মাকে বলেন, না, তদারক তো অবশ্যই দীননাথ মহারাজ। স্বামী সচ্চিদানন্দজি বা বুড়ো বাবা, ইনি পরবর্তীকালে, বুড়ো বাবা অনেক পরে সন্ন্যাস নেন, বয়স অনেক হয়ে গেছিল, তাই সচ্চিদানন্দ পাশে লেখা থাকতো সিনিয়র, সেই সচ্চিদানন্দ আরো একজন ছিলেন। তা সেইখানে তার সেই বক্তব্য, তখন স্বামী ব্রহ্মানন্দজি বলেন যে কেদার বাবার অক্লান্ত পরিশ্রম ও আর যত্ন এই সকলের মূল। মা যখন দেখে আসেন, তখন তিনি ফিরে আসার সময় 10টি টাকা দিয়েছিলেন, যে 10টি টাকা এখনো রাখা আছে, যে 10টি টাকা জগদম্বার আশীর্বাদ হিসেবে এখনো রেখে দেওয়া আছে। এবং এখনো ভিজিটাররা গেলে এখন আর মূল টাকাটা দেখতে দেওয়া হয় না, কাঁচের বাক্সের মধ্যে রাখা আছে, তার একটি ফটোকপি তুলে রাখা আছে, যেটি সবাই দেখতে পান। 1914 সাল থেকে তিনি বাকি জীবন পুরোটাই ভগবতভাবে কাটিয়েছেন। তার অর্থ হচ্ছে তিনি আর কোনো প্রত্যক্ষ কর্মের ভেতরে জড়িত ছিলেন না। যদিও তিনি রোজ সেবাশ্রমে যেতেন, সেবাশ্রমের কাজে তদারকি করতেন, কিন্তু নিজে কোনোভাবে প্রত্যক্ষ কর্মে থাকেননি। সমস্ত দিন তিনি সাধন ভজনে অতিবাহিত করতেন। 1910 সালের 24শে অগস্ট তিনি রামকৃষ্ণ মঠের বোর্ড অফ ট্রাস্টির অন্যতম ট্রাস্টি হিসেবে নির্বাচিত হন এবং রামকৃষ্ণ মিশনের গভর্নিং বডি বা পরিচালন পরিষদে তিনি অন্যতম সদস্য হন। সেদিক দিয়ে বলা যেতে পারে যে এই যে শ্রীরামকৃষ্ণ ভাবধারার সঙ্গে এই অচলানন্দজির একটি প্রত্যক্ষ যোগাযোগ হয় এবং শ্রীরামকৃষ্ণ সংঘ পরিচালনায় তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখতে পাওয়া যায়। ঋষিকেশ স্বর্গাশ্রমে উনি আগেও তপস্যা করেছিলেন। কাশীতে থাকাকালীন সেবাশ্রম থেকে একটু দূরে একটি টিলায় তিনি থাকতেন এবং দীর্ঘকাল সেখানে থেকে তপস্যা করেছিলেন। তিনি একান্তভাবে বিভিন্ন জায়গায় ছুটিতেও গিয়েছেন তীর্থ দর্শনাদি করতে। তিনি এই সময় 1916 সালে তিনি জয়রামবাটি তীর্থে আসেন, শ্রী শ্রীমায়ের সঙ্গে দর্শন করতেন। সেই সঙ্গে তার সঙ্গে ছিলেন বিশুদ্ধানন্দজি মহারাজ। এখানে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, এই ঘটনার কথা আপনারা জানেন, কিন্তু চরিত্রগুলির কথা অনেকেই জানেন না। একদিন রাত্রিরে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে ভক্তরাও যখন বিশ্রাম করতে গেলেন, তখন শ্রী শ্রীমা এই দুই সাধু, স্বামী বিশুদ্ধানন্দজি এবং স্বামী অচলানন্দজি, কেদার বাবা, এদের দুজনকে ডেকে পাঠিয়ে দুজনকে 2 গ্লাস গরম দুধ খেতে দিলেন। মা তাদের হাতে দিয়ে বললেন, খাও। এরা যখন কিন্তু করছেন, তখন কারণ ভক্তদের দেওয়া হয়নি, তাদের দুজনকে দুধ দেওয়া হচ্ছে। সংঘ জননী তাদের বলেন, বাবা, ওরা গৃহস্থ ভক্তগণ, তো বাড়িতে কত খাবে পরে কত খেতে পারে, তোমাদের আর কে খাওয়াবে বলো। সংঘ জননীর কি অপরূপ ভালোবাসা! তার যে ছেলেদের তাদের যথেষ্ট ভালো খাবার দাবার জোটে না,
তাই যেটুকু খাবার আছেন তিনি সংঘের এই সদস্যদের দিয়েছিলেন। আরও একটা ঘটনা এই সময় ঘটে। একদিন রাত্রিরে এক সন্ন্যাসী দেখেন যে মা ঠাকুরুন ওই খুন্তির পেছন দিয়ে আর একটা লাঠি দিয়ে আর আলো নিয়ে কিছু একটা করছেন। তিনি কাছে এসে দেখেন মা ঠাকুরুন ওই যে জমিটা, এই মেঝেটা আছে সেইটাকে তার থেকে কিছু একটা খুঁড়ে বার করছেন। তাকে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, ইটের টুকরো, যে আগে মাটি যখন দেওয়া হতো তখন তো ওরকমভাবে চেলে বুলে দেওয়া হতো না, ইটের একটা ছোট্ট টুকরো ওই মাটির সাথে লেগে গিয়ে এখানে থেকে গেছে এবং সেটা উঁচু হয়ে আছে। কেউ যখন ওই জায়গা দিয়ে পা দিয়ে যাবে তখন তার পায়ে আঘাত লাগতে পারে। সেই কারণে আদ্যাশক্তি জগৎ জননী সবাই যখন ঘুমিয়ে পড়লেন সেই সময় আলো নিয়ে গিয়ে ওই জায়গায় খুন্তি দিয়ে খুঁড়ে সেই ইটটিকে বার করার চেষ্টা করছিলেন। অচলানন্দজি যেখানেই থাকতেন, আমি বললাম তিনি খুব ভালো বক্তা ছিলেন। সবাই তার কাছে সাধু প্রসঙ্গ, সৎ প্রসঙ্গ এবং শাস্ত্রাদি ও জীবন গঠনের কথা বলতেন। তিনি পরবর্তীকালে এরকম বলতেন, দেখো ভাই, আমার তো ইচ্ছা হয় যে এক জায়গায় চুপ করে বসে থাকি, একজন খাবার দিয়ে যাবে, চারটি খাবো আর তার নামে বুঁদ হয়ে পড়ে থাকবো, কিন্তু যেখানেই যাই সেখানেই কেবল বলতে হয়। একবার কাশিতে কিছুদিন এই ভাব নিয়েছিলাম। সপ্তাহে একদিন মৌনী থাকতাম, একটা টিলায় থাকতাম, খাবার সময় চারটি খেয়ে সর্বদা তার নাম নিয়ে পড়ে থাকতাম। যাক, স্বামীজি বলেছিলেন সন্ন্যাসী পরের জন্য, তাই কি করব, যতদিন আছি মহাপুরুষদের কথাই বলছি। কাশীশ্বরানন্দজির কথা প্রসঙ্গে, এই আমাদের কেদার বাবার কথা প্রসঙ্গে, অচলানন্দজির কথা প্রসঙ্গে আত্মস্থানজির কাছে আমি শুনেছি যে বললাম খুব কনভিন্সিং। আর তিনি যখন বলতেন মনে হতো একটা শক্তির স্রোত তার মধ্য থেকে অন্যের ভেতরে সঞ্চারিত হতো। তার নিজের আদর্শ ছিল তিনি কোনো কাজের জন্য তার কারুর কাছ থেকে তিনি সামান্যতম হাত পাতবেন না। যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেও কারুর সেবা নিতেন না। প্রয়োজনীয় গরম জামা বা এমনি জামা প্রয়োজন হলেও কারুর কাছ থেকে চাইতেন না। তার যতটুকু সেই নিয়েই তিনি সন্তুষ্ট থাকতেন। একবার মহাপুরুষ মহারাজকে কেউ একজন এই কথা বললে মহাপুরুষ মহারাজ বললেন যে ওর সব ঠিক হয়ে যাবে, আর কষ্ট হবে না। এর আগেও তিনি আমাদের শারদানন্দজি তাকে আশীর্বাদ করেছিলেন, তাকে বলেছিলেন তুমি কিছু ভেবো না, তোমার কাজ ঠিক চলে যাবে, দেখবে তোমার কাজ ভূতে এসে করে দিয়ে যাবে। অচলানন্দজি পরবর্তীকালে এই দুই মহাপুরুষের আশীর্বাদ স্মরণ করে বলতেন, সত্যিই দেখেছি এইখানে, তাই সত্যি এখন তাই দেখছি। 1938 সালে শ্রীরামকৃষ্ণ সংঘের অন্যতম সহ সংঘাধ্যক্ষের পদে তিনি আসীন হন। সংঘের এত উচ্চতম পদে থেকেও তার জীবন একেবারে কৃচ্ছতময় এবং খুব সাধারণ জীবনযাপন করতেন, আর তার ভীষণ সুমিষ্ট ব্যবহার ছিল। আমরা এখানেও পড়েছি এবং পরবর্তীকালে পূজনীয় আত্মস্থানন্দজির কাছেও শুনেছি যে মহারাজ সবাইকে ভাই বলে সম্বোধন করতেন, ইরেসপেক্টিভ অফ এজ, ছোট বড় সকলকে তিনি ভাই বলে সম্বোধন করতেন। এই ভাই বলাটা এত মিষ্টি ছিল যে কেউ তার কথাকে উপেক্ষা করতে পারতেন না। আমরা বিরজানন্দজির কথা শুনেছি অমলানন্দজির কাছে, তার ক্ষেত্রেও তাই, তিনি এত মিষ্টি করে কথা বলতেন। মহারাজ বলতেন, অমলানন্দজি বলতেন যে তখন উনি সাধারণ সম্পাদক আমাদের বিরজানন্দজি, বলছেন জিজ্ঞাসা করছেন তোমার নাম কি, মনে হচ্ছে সেই নাম কি, তোমার নাম কি, এই যে প্রশ্নটি করছেন এর মধ্যে যেন তার সমস্ত ভালোবাসা জড়িয়ে আছে। কলেজ পড়ুয়া ছেলেরা যারা তার কাছে আসতো তাদের তিনি খুব উৎসাহ দিতেন। এমন একজন কলেজ পড়ুয়া যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ রূপে বৃত হয়েছিলেন, তার কথা আজকে আমরা বলবো। তিনি তার স্মৃতিকথায় লিখছেন, তার সম্পর্কে তিনি যে স্মৃতিকথাটি বলেছেন সেটি এই গ্রন্থে আছে। উচ্চশিক্ষিত জনৈক উদ্যমী যুবক একদা খবর পাইয়াছেন যে বেলুর মঠে স্বামীজির একজন সাক্ষাৎ শিষ্য স্বামী অচলানন্দজি আসিয়াছেন। যুবকটি তাহাকে দর্শন করিবার জন্য খুবই উৎসাহী হয়ে ওঠেন। ঠাকুর স্বামীজির ভাবালোকের স্পর্শ সে সবে মাত্র পাইতেছিল। কলিকাতার কোনো বিশিষ্ট কলেজের ছাত্র সে। মঠে আসিয়া কাহারও নিকট জানিয়াছে যে কেদার বাবা
লেগেট হাউস, এখনো সেই বাড়িটি আছে, লেগেট হাউসে আছেন। কিন্তু বাড়ির ভিতর দিয়া যুবকটি এদিক ওদিক খুঁজিয়াও মঠ মিশনের সহাধ্যক্ষ মহারাজকে দেখিতে পাইল না। দেখিল একজন কৌপিনধারী বৃদ্ধ সাধু, দীর্ঘকায় কিন্তু কৃশ চেহারা, গলায় ছড়া দুই রুদ্রাক্ষের মালা, দুহাত দিয়ে কাঁধের ওপর একটি মোটা তোয়ালে ধরিয়া পাদচরণ করিতেছেন। কাঁধে তার তোয়ালে থাকতো, তিনি এই দুটো কর্নার ধরে থাকতেন, ওইভাবে হাঁটতেন। উৎসুক যুবক মনে হইল তিনি যেন স্নান করিতে যাইবার উদ্যোগ করিতেছিলেন। উৎসুক যুবক নিঃসংকোচে সেই বৃদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়া জানতে চাইল পূজনীয় সহাধ্যক্ষ মহারাজ কোন ঘরে থাকেন। সরাসরি কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। সপ্রতিভ তরুণের জিজ্ঞাসু চোখ দুটির দিকে সস্নে তাকাইয়া সন্ন্যাসী পাল্টা প্রশ্ন করিলেন, তুমি কোথায় থাকো ভাই, কি জন্য এসেছ, ইত্যাদি। যুবককে পরমাত্মীর ন্যায় ভাই বলিয়া কাছে টানিয়া বৃদ্ধ ঘরের মধ্যে লইয়া বসাইলেন। যুবকটি বিস্ময় হতবাক হইয়া গিয়াছেন। এমন একজন প্রাচীন সন্ন্যাসী তাহার মতো এক নগণ্য ছোকরার গলা জড়াইয়া ভাই বলিয়া সম্বোধন করিলেন। বৃদ্ধ সন্ন্যাসী যুবকটির আপাদমস্তক অতি স্নেহভরে নিরীক্ষণ করিয়া সহসা তাহার হাত দুইটি ধরিয়া অত্যন্ত মিনতিস্বরে বলিলেন, ভাই কত জন্ম চলে গেছে, স্বামীজির জন্য একটা জীবন দিতে পারবে না? একটা জন্ম স্বামীজির কাজে তাঁর সেবায় নিবেদন করবে না ভাই? স্বামীজি যে বাংলার যুবকদের কত করে ডেকেছেন এই আদর্শ পথ ধরে তারা চলুক, এই চেয়েছেন, পারবে না ভাই? কি হবে, দিয়ে দাও একটা জীবন তার কাজে, তার সেবায়। কলেজ পাড়া আধুনিক যুবক তো বৃদ্ধের আবেদন মিনতি দেখিয়া স্তম্ভিত। স্বামীজির ডাকে কে সাড়া দিল বা না দিল, তাহাতেই সাধুর কি এমন আসে যায়? বারবার সেই একই ভাবে আবেগ ভরা আবেদন, পারবে না ভাই? একটা মাত্র জীবন স্বামীজির জন্য উৎসর্গ করতে? কত জন্মই তো গেছে কত ভাবে, এসো চলে এসো, স্বামীজি তোমাদের চেয়েছেন, কত করে ডেকেছেন, এসো ভাই এসো। শীর্ণ দেহ বৃদ্ধের নয়ন দুইটি হইতে এক আশ্চর্য জ্যোতি বিচ্ছুরিত হইতেছিল। এমন প্রাণ ভরা আবেদন কি কখনো ব্যর্থ হইতে পারে? সত্যি সেদিনের সে যুবক কিন্তু সরল প্রেমিক সাধুর প্রাণ মাতানো ডাকে সাড়া না দিয়ে পারে নাই। কিন্তু সরল প্রেমিক সাধুর পারেন নাই, তাহার ইহাও বুঝিতে আর বাকি থাকে না এতক্ষণ সে যাহাকে খুঁজিতেছিল ঘটনক্ত এই বৃদ্ধই স্বামীজির সন্তান অচলানন্দজি, রামকৃষ্ণ মঠ মিশনের সহকারী অধ্যক্ষ। এই ঘটনা আমরা সেই সন্ন্যাসীর মুখে শুনেছি। সন্ন্যাসী হলেন পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি। যে এই যে ডায়ালগটি আছে না, ভাই কত জন্ম চলে গেছে, স্বামীজির জন্য একটা জীবন দিতে পারবে না, এই কথাটি স্বামীজি আত্মস্থানন্দজি আমাদের বলতেন। সেই চোখের যে চমক, সে যদি তোমরা দেখো, মনে হচ্ছে যেন আলো জেলে দিচ্ছেন তিনি আমার জীবনে। কি অদ্ভুত আবেদন! বলছেন কত জন্ম এমনি এমনি চলে গেছে, একটা জীবন ভগবানের কাজে লাগিয়ে দেবে। আত্মস্থানন্দজির কাছে এর গল্প শুনেছি। মহারাজের কাছে ঠাকুর মা স্বামীজি ছবি ছিল, একটি ছবি ছিল ঠাকুর আর্ধেক, ঠাকুর মা আর্ধেকটি মা, এরকম একটি ছবি ছিল। বিজ্ঞান মহারাজের ছবিগুলো ছিল কিনা আমার মনে পড়ে না, তবে আরো দুটি ছবি ছিল। পরবর্তীকালে এরা বিজ্ঞান মহারাজের ছবি রেখেছিল দেখেছি, কিন্তু মহারাজ যখন সাধারণ সম্পাদক ছিলেন তখন মহারাজের ঘরে বিজ্ঞান মহারাজের দেওয়ালে একটা ছবি ছিল, কিন্তু ঠাকুরের আসনে কোনো ছবি ছিল বলে মনে পড়ে না। মহারাজের ঠাকুরের আসনের ঠিক পাশে দুজনের ছবি ছিল, একটি অনাদি মহারাজ স্বামী নির্বেদানন্দজি এবং দ্বিতীয়টি খুব বৃদ্ধ একজন সন্ন্যাসী। আমি জিজ্ঞেস করেছিলাম, এই দাঁত ফোকলা এই মানুষটি কে? মহারাজ খুব হেসেছিলেন, যে দাঁত ফোকলাই বটে, কথা বললে বুঝতে পারতিস। সেই দাঁত ফোকলা সন্ন্যাসীটি হলেন অচলানন্দজি। মহারাজের কাছে এই ছবিটি ছিল, এই দুজনের ছবি ছিল। মহারাজ বলতেন, আজকে তোর আমাকে যে অবস্থায় দেখছি, বিজ্ঞানমা ঠাকুরমা স্বামীজি এবং বিজ্ঞান মহারাজের কৃপা তো আছে, আর তিনজন তাদের কৃপা আছে। একজন হলেন স্বামী বিরজানন্দজি, একজন স্বামী অচলানন্দজি, আর একজন স্বামী নির্বেদানন্দজি। বিরজানন্দজিরও একটা ছবি ওনার ঘরে ছিল, খালি গায়ে বিরজানজি, বুক অব্দি ছবিটা ছিল, লম্বা দাড়ি, অদ্ভুত সে দৃষ্টি। ছবিটা আমি বড় একটা দেখিনি, পূজ্যপাত মহারাজের ঘরে এই ছবি দুটো ছিল।
এবং পরবর্তীকালেও দেখেছি মাধবানন্দজির একটি ছবি ছিল, পূজ্যপাদ মাধবানন্দজি এবং দয়ানন্দজি মহারাজ যখন রেঙ্গুন যান সেই সময় তোলা একটি ছবি। ভক্তদের সঙ্গে দাঁড়িয়ে মহারাজ কোথায় বসে আছেন এবং অন্যান্য ভক্ত সাধু ব্রহ্মচারীরা দাঁড়িয়ে আছেন, সেই রেঙ্গুনের ছবি। মহারাজের ঘরে খুব বেশি ছবি থাকতো না, ওই মহারাজের বেদিতেই যা ঠাকুর মা স্বামীজি এবং ওই বললাম আধখানা, একদিকে ঠাকুর একদিকে মা, আর এই বেদিতে নির্বেদানন্দজি। এবং মাঝে বেদি বলে তো কিছু ছিল না, কাঁচের আলমারি একটা তাকে তিনি এগুলি রাখতেন, সেই তাকেই তার জপের মালা ছিল। মহারাজ যে অস্থিটি পড়তেন, যেটি দীক্ষার সময় স্পর্শ করে দিতেন, সেইটি থাকতো, আর একটি গঙ্গা জলের শিশি। আর মহারাজের ঘরে মহারাজের ঠাকুরের তাকে আর কখনো কিছু অন্য কিছু অতিরিক্ত থাকতে দেখিনি। মহারাজ এইরকম আবেদন করছেন, কাশীশ্বরণজি তার কাছে এইরকম আবেদন করেছিলেন। বলছেন এমন আবেদন যে যখনই আমরা আসতাম তখনই এরকম তিনি আবেদন করতেন। এবং ফলে পড়াশোনা করার পরে, কালকে বলেছি ওনার কথা, উনি এমএ পড়ার সময় একটা ছোট্ট স্টুডেন্টস হোম খুলেছিলেন। স্বামী মাধবানন্দজি তাকে বলেছিলেন যে বিদ্যামন্দির কলেজ তৈরি হচ্ছে, আত্মস্থানন্দজিকে তিনি এমএ পড়বার জন্য উৎসাহিত করেন যাতে এই বিদ্যামন্দির কলেজে তিনি অধ্যক্ষ হতে পারেন, এবং সেই অনুযায়ী তিনি এমএ পড়া শুরু করেন। কিন্তু কেদার বাবা স্বামী অচলানন্দজি এর ঘোর বিরোধী ছিলেন। তিনি একদিন স্বপ্ন দেখেন যে কেদার বাবা তাকে মারতে তাড়া করছেন এবং বলছেন তিনি যদি স্বামীজির কাজে এক্ষুনি জীবন উৎসর্গ না করেন তাহলে তাকে মেরেই ফেলবেন। আত্মস্থানজি সকালবেলা খুব সকালে ঘুম থেকে উঠে স্টুডেন্টস হোমের দায়িত্ব একজন বড় ছেলে তার হাতে দিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা দেন, এবং বেলুড় মঠে পৌঁছে তিনি ঠাকুর মা স্বামীজিকে প্রণাম করে মাধবানন্দজির ঘরের সামনে অপেক্ষা করতে থাকেন। মাধবানন্দ যখন দরজা করেন তখন তাকে মাধবানজি বলেন, এত সকালে কি করছো তুমি, তুই এত সকালে? তখন মাধবানজিকে তিনি বলেন, এসে গেছি, ফিরিয়ে দেবেন না, ফিরিয়ে দিলে আর আশা হবে না। এই উপরোক্ত ঘটনা বলছেন এই যে যার জীবন ইতিহাস, তিনি খুব সাধারণ মানুষ ছিলেন না, তিনি এক মহান মানুষ ছিলেন। প্রেমের দ্বারা, স্নেহের দ্বারা তিনি সবাইকে আকর্ষণ করতেন। পরবর্তীকালে 1946 সালে এখনো যেটি হয় আমাদের ত্রৈবার্ষিক সাধু সম্মেলন, সাধু সম্মেলনটা এখন ওই 2 বছর অন্তর হয়ে তৃতীয় বছরে হয় আর কি। এবছর যেমন 6 বছর কি 7 বছর বাদে সাধু সম্মেলন হলো, করোনাকালে নানা রকমের সমস্যার জন্য হয়নি। আমাদের অধ্যক্ষদের সম্মেলন যেমন প্রতি বছর হয়, সাধু সম্মেলন সেরকম প্রতি বছর হয় না। সেই সম্মেলনে তাঁর একটি ভাষণ, যেটির অংশ বিশেষ আমরা পড়ব। তিনি লিখে বলেছিলেন, এই সংঘের মূল ভিত্তি শ্রদ্ধা ও প্রেম। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলতেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের ভালোবেসে একত্র করেছিলেন এবং এই ভালোবাসার বন্ধনই এই বিরাট সংঘে গড়ে উঠেছে। এই ভালোবাসার বন্ধনে এই বিরাট সংঘ গড়ে উঠেছে। যতদিন এই বন্ধন অটুট থাকবে ততদিন সংঘ সুন্দরভাবে চলবে। আমাদের এই ভালোবাসার ব্যাপারটা ভীষণ রকমের। দেখবেন আপনাদের ভক্তদের ভেতরেও পারস্পরিক ভালোবাসা, একে অপরে শ্রীরামকৃষ্ণের সঙ্গভুক্ত, এই বোধটা যতদিন আপনাদের ভেতরে থাকবে ততদিন এই সংঘ খুব সুন্দরভাবে চলবে। সংঘ কেবলমাত্র সন্ন্যাসীদের নিয়ে হয় না, সন্ন্যাসী, গৃহী এবং অনুরাগী, এদের সকলের সাহায্যে, সকলের ভালোবাসায় এটি হয়। সকলে তার জন্য কত রকমভাবে কাজকর্ম করেন। অনেকে মনে করেন শুধু সন্ন্যাসীরাই কাজ করেন, গৃহীরাও অসীম পরিশ্রম করেন। আমি আমার দপ্তরে দেখেছি, যখন আমাদের প্রথম প্রভিডেন্ট ফান্ড বিভাগ তৈরি হলো, আমরা 3 জন মাত্র সন্ন্যাসী, তার মধ্যে একজন সব কিছু জানেন, বাকি আমরা 2 জন একেবারে নভিস। আমাদের সঙ্গে কাজ করতে এলেন কয়েকজন ব্যাংক কর্মী, তারা একবারে আমাদেরই মতো সারাদিন কাজ করতেন। শুধু তাই নয়, তাদের নিজস্ব কাজের ফাঁকে ফাঁকে আমাদেরও নানা রকম কাজ শেখাতেন। এই সম্মিলিত ধারায় সেই দপ্তরটি অসাধারণ চলত। এটির উদ্দেশ্যে, এটির মধ্যে শুধু জড়িয়ে ছিল শ্রদ্ধা এবং ভালোবাসা, শ্রদ্ধা ও প্রেম। বলছেন, আমি নিজের কথা বলছি যে বিবেক বৈরাগ্যের প্রেরণায় যত না হোক, পূজ্যপাদ স্বামীজি এবং অন্যান্য মহারাজগণের অপার্থিব ভালোবাসার টানি আমরা বাড়ি ঘর ছেড়ে আসতে পেরেছি, এবং এই ভালোবাসায় মুগ্ধ হই
তাঁদের চরণতলে পড়ে থেকেছি। এটা কোনো রকম কোনো কিছু অন্য কোনো কিছু দিয়ে হয় না, পারস্পরিক ভালোবাসা। এবং যতক্ষণ পর্যন্ত এই পারস্পরিক ভালোবাসা বজায় থাকবে ততদিন এই সঙ্ঘে আমরা থাকব। আমাদের নিজেদেরকে যত আমরা ছোট করে সংঘকে বড় করতে পারবো, ততই আমরা এই সঙ্ঘে মধ্যে টিকে থাকতে পারবো। বলছেন, এ বিষয়ে কোনো মতভেদ আছে বলে আমার মনে হয় না। যদি আমরা পরস্পরের সহিত শ্রদ্ধা ভালোবাসার ভাব রক্ষা করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যৎ এর বিষময় ফল অবশ্যম্ভাবী। একটা ছোট্ট স্মৃতির কথা মনে পড়ে। পূজ্যপাদ গহনানন্দজি তখন অধ্যক্ষ। মহারাজ যখন অধ্যক্ষ ছিলেন তখনই তার অনেক বয়স এবং অসুস্থও ছিলেন। মহারাজ খুব একটা কথা বলতেন না। একদিন কোনো একটি কাজে তাঁর সেবক সপ্তর্ষি মহারাজ তার সঙ্গে দেখা করতে এসেছেন। মহারাজের বড় একটা কোনো কিছু খেয়াল থাকতো না, তিনি তার ভাবের মধ্যে বুঁদ হয়ে থাকতেন। কিন্তু সপ্তর্ষি মহারাজ এসে খালি মহারাজ কথাটি বলেছেন, আর অন্য কোনো শব্দ নেই। আমরা তখন প্রণাম করব বলে দাঁড়িয়ে প্রণাম করে মহারাজকে দর্শন করছি। সপ্তর্ষি মহারাজ শুধু একটাই কথা বলেছেন, মহারাজ। আর মহারাজ আস্তে আস্তে বলছেন, ঠান্ডা লাগালে কি করে। অথচ মহারাজের সঙ্গে এ বিষয় নিয়ে কোনো কথা হয়নি, কিন্তু কি অপার্থিব ভালোবাসা, শুধু একটা শব্দ শুনছেন। গহনানন্দজিকে সপ্তর্ষি মহারাজ বলছেন মহারাজ, বলা মাত্রই তিনি তাকে জিজ্ঞাসা করছেন, ঠান্ডা লাগালে কি করে। আমরা হতবাক হয়ে গেছি, দেখছি এরকম জিনিসও হয়। ভালোবাসা কত গভীর, কত পরিণত হলে এরকম জিনিস হয়। তিনি বলছেন, সংঘের কাজকর্ম কেবলমাত্র কঠোর আইন কানুনের মধ্যে দিয়ে নয়, ভালোবাসার মধ্যে দিয়ে হওয়া বাঞ্ছনীয়। নচেত সেবকদের অসন্তোষ ও অপ্রীতির ভাব বৃদ্ধি পায়, পরস্পরের মধ্যে প্রভুবৃত্তের ভাব আসে এবং কোনো সাধনের অঙ্গ না হয়ে কঠোর নীরব কর্তব্যের মধ্যে পরিগণিত হয়। কর্মযোগ না হয়ে কর্মভোগ হয় মাত্র। একবার পূজ্যপাদ গম্ভীরানন্দজি মহারাজের কাছে একটি বম্বের একটি প্রতিষ্ঠান, তারা একটি চিঠি লেখেন। তারা চিঠি লিখে বলেন যে আপনাদের সংঘের যে নিয়মকানুন সেগুলো অত্যন্ত উদার এবং ভালো। এই নিয়মকানুন ভালো বলেই এত বছর ধরে আপনাদের এই সংঘ গড়গড়িয়ে চলছে। আপনারা যদি আপনাদের সংঘের বাইলজের কপি আমাদের পাঠান, আমরা আমাদের সেই প্রতিষ্ঠানের যে বাইলজ সেগুলোকে বদল করবেন। আইন বিভাগের প্রধান বাদল মহারাজ স্বামী রুদ্রানন্দজি তিনি গিয়েছেন এই চিঠিটি নিয়ে গম্ভীরানন্দজি মহারাজের কাছে। চিঠিটি যখন তাকে পড়ে শোনানো হলো, গম্ভীরানন্দজি মহারাজ খুব হাসছেন আর বলছেন, না গো, এই নিয়ম কানুন আমাদের ভালো নয়। আমাদের নিয়ম কানুন ভালো বলে সংঘ চলছে তা নয়, সংঘ চলছে, মানুষগুলো খুব ভালো। মানুষ ভালো তখনই হয় যখন পারস্পরিক ভালোবাসার মধ্যে থাকবে। এই ভালো মানুষরা যতদিন সংঘের জন্য উজাড় করে দেবেন, ততদিন নাকি এই সংঘ তত্তরিয়ে চলবে। এটি গম্ভীর মহারাজের অভিমত। এইখানেও তিনি একই কথা বলছেন, যদি আমাদের কাজের ভেতরে ভালোবাসা না থাকে, আমাদের কাজের ভেতরে যদি প্রেম না থাকে, শুষ্ক কর্তব্যবোধে একটা সময় কর্মযোগ না হয়ে কর্মভোগ হতে থাকে। তিনি বলছেন, এই জন্যই মঠ মিশনের কর্তৃপক্ষ শাখা কেন্দ্রের অধ্যক্ষ পরিচালকদের নিকট আমার স্বনির্বন্ধ অনুরোধ, যেন তাঁরা আইন কানুনের সঙ্গে ভালোবাসা দিয়েই সমস্ত কার্য পরিচালনা করেন। ও সাধারণ সেবকদের আমি বিশেষভাবে অনুরোধ করছি, যেন তারা গুরুজনদের প্রতি যথোচিত শ্রদ্ধাবান হয়ে কাজকর্ম সমস্তই ঠাকুর স্বামীজির এই ভাব সবসময় মনে রেখে নিজ নিজ কাজ করেন। তাহলেই আমাদের জীবন মধুময় হবে ও সংঘ সুচারুভাবে চলবে। ব্যক্তিগত ইগো আমরা যে যত কমাতে পারবো, ততই আমাদের কাজ খুব ভালোভাবে চলবে। এই একই সম্মেলনের আরেকটি বক্তৃতায় তিনি বলেছিলেন, আধ্যাত্মিকতাই সংঘের প্রাণশক্তি। পূজ্যপাদ স্বামীজি আত্মানো মোক্ষার্থম জগৎহিতায় এই সংঘ স্থাপন করে গেছেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ভগবান লাভই মানব জীবনের উদ্দেশ্য। কর্ম কখনোই উদ্দেশ্য হতে পারে না, কর্ম একটা উপায় মাত্র। স্বামীজি কর্মের কথা বলতেন বটে, কিন্তু নিয়মিত সাধন ভজনের জন্য সর্বদাই উৎসাহ দিতেন। এই শুধুমাত্র কাজ করে যাচ্ছি, দেখবেন আমাদের পথটা হচ্ছে আত্মানো মোক্ষার্থম জগৎ হিতায় চ। এই চ শব্দটি খুব একটি গুরুত্বপূর্ণ শব্দ।
এই চটি সমুচ্চয় অর্থে ব্যবহার করেছে। সমুচ্চয় মানে এই দুটি ভাব একসঙ্গে চলবে, কোনো একটা চলবে একটা চলবে না তা নয়। আমরা যখন আত্মানো মোক্ষার্থম করছি, তখন আমরা যদি শুধু আত্মানো নিজের মুক্তি খুঁজে থাকি, তাহলে আমাদের মতো একেবারে স্বার্থপর মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আর আমরা যদি শুধুমাত্র জগতে হিত সাধন করতে থাকি এবং তাতে যদি ভগবানের বোধ না থাকে, এই বোধ যদি না থাকে জগতের হিত সাধন করছি, এটাই আমার মুক্তির একমাত্র পথ, এটাই আমার ঈশ্বর সাধনা, এটা যদি না থাকে তাহলে সেটি নিছক সমাজ সেবায় পরিবর্তন হবে। এবং তখন আমরা ছোটাছুটি করে চলবো কোন কাজে আমার নাম হবে, কোন কাজে আমার যশ হবে, কোন কাজে লোকে ভালো বলবে, সেই সব কাজ খোঁজার জন্য। তাই বলছেন ভগবানই মনুষ্য জীবনের উদ্দেশ্য, কর্ম কখনো উদ্দেশ্য হতে পারে না, কর্ম একটি উপায় মাত্র। স্বামীজি কর্মের কথা বলতেন বটে, কিন্তু নিয়মিত ধ্যান জপের জন্য সর্বদা উৎসাহ দিতেন। পূজনীয় মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দজির কথা বলছেন। পূজনীয় মহারাজ বলতেন, স্বাভাবিক প্রেরণাবশে সকলেই তো কর্ম করবে, কিন্তু ধ্যান জপ সাধন ভজন করতে চায় কয়জন? সেই জন্য আমি সর্বদা সাধন ভজনের কথা ছেলেদের বলে থাকি। পূজনীয় মহাপুরুষ মহারাজ বলতেন, ধ্যান জপের ইম্পর্টেন্স অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। ধ্যান জপ বাদ দিয়ে ঠাকুর স্বামীজির আইডিয়াল ওয়ার্ক ক্যান নেভার বি ডান। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ একসঙ্গে চালাতে হবে। আপনাদের অনেকেরই স্মৃতিতে আছে, ঘটনা আমি এর আগেও বলেছি, যখন এই কাশী সেবাশ্রম সঙ্গে সেবাশ্রম এবং অদ্বৈতাশ্রমের সাধুদের মধ্যে একটি ছোট্ট সমস্যা দেখা দিল, একটি ছোট্ট মন কষাকষি হলো। অদ্বৈতাশ্রমের সাধুরা মনে করলেন ঈশ্বর লাভ মনুষ্য জীবনের উদ্দেশ্য, সেইটি বাদ দিয়ে রোগীর গুমুদ ঘাঁটলে তাতে কখনোই মুক্তি হবে না। আবার যারা সেবাশ্রমের সাধু, তারা মনে করলেন যে স্বামীজির জ্ঞানের জীবসেবা এটি করলেই তাদের করতে হবে, তাদের আর সাধন ভজন করার দরকার নেই। অতএব তারা অদ্বৈতাশ্রমের সাধুদের চেয়ে বেশ তারা আধ্যাত্মিকতায় বড়। শারদানন্দজি নিজে চেষ্টা করেছিলেন এই ভাবটিকে অপনোদন করার জন্য। কোনোভাবেই যখন সম্ভব হলো না, তখন তিনি স্বামী ব্রহ্মানন্দজিকে নিয়ে আসেন। ব্রহ্মানন্দজি আর কিচ্ছু করেননি, তার সেই ওপরে দোতলার 10 নম্বর ঘরে যাওয়া মাত্র তিনি যখন গেলেন, সবাই তাকে প্রণাম করলেন। 2 আশ্রমের সাধুরা আছেন। ব্রহ্মানন্দজি বললেন, কাল থেকে সকাল সন্ধ্যায় আমরা একসঙ্গে বসে জপ ধ্যান করব। অর্থাৎ ভোরবেলা মঙ্গল আরতির পর তারা স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে বসে ধ্যান জপ করবে। সন্ধ্যা আরতির পর যখন সমস্ত কর্ম শেষ হয়ে যাবে, সবাই স্বামী ব্রহ্মানন্দজির সঙ্গে বসে ধ্যান করবে। ঘন্টার পর ঘন্টা ভোরবেলা স্বামী ব্রহ্মানন্দজি একটি ছোট খাটে, 2টো খাট ছিল, বড় খাট ছোট খাট, ছোট খাটটিতে বসে তিনি জপ ধ্যান করতেন। সাধু ব্রহ্মচারীরা তাকে ঘিরে জপ করতেন। ঘরের মধ্যে জায়গা না হলে ঘরের বাইরে বারান্দাতেও তারা বসতেন। জপ ধ্যান শেষ হয়ে গেলে ব্রহ্মানন্দজির সঙ্গে খুব গুণী গায়ক সন্ন্যাসীরা তার সঙ্গে ছিলেন। স্বামী অম্বিকানন্দজি, স্বামী নির্বাণানন্দজি, এরা সমস্ত। তিনি রাজা মহারাজ বলে দিতেন কোন ভাবের গান আজকে গাওয়া হবে, সেই ভাবের গান গাওয়া হতো। তারপরে গান শেষ হলে সবাই স্বামী ব্রহ্মানন্দজিকে নিয়ে প্রণাম করে ফিরে যেত। ব্রহ্মানন্দজি 1 মাস কাশীতে ছিলেন। ওই কাশীতে থাকাকালীন না অদ্বৈত আশ্রম না সেবাশ্রমের সাধুদের কোনো উপদেশ দেননি, শুধু দুবেলা বসে একসঙ্গে বসে জপ ধ্যান করেছিলেন। তাদের সমস্ত সমস্যা মিটে গেল। অদ্বৈত আশ্রমের সাধুরা মনে করলেন সাধন ভজনও যেমন দরকার, তেমনি শিবজ্ঞানে জীবসেবা, সেই জীবকে শিব জ্ঞান করে সেবা করা দরকার। সেবাশ্রমের সাধুরা বুঝলেন তারা যারা সেবা করছেন তার সঙ্গে আধ্যাত্মিক সাধন ভজন করা দরকার। সামনের মানুষটা, সেই মানুষটা যার সেবা করছেন তাকে যদি যতক্ষণ না আমরা শিব জ্ঞান করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সেবা সম্পূর্ণ হবে না। ধ্যান জপ বাদ দিয়ে ঠাকুর স্বামীজির আইডিয়াল অনুযায়ী ওয়ার্ক ক্যান নেভার বি ডান। ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ একসঙ্গে চালাতে হবে। এইভাবে গুরুস্থানীয়গণ সকলেই কাজকর্মের সঙ্গে সঙ্গে রীতিমতো সাধন ভজনের কথা বলে গেছেন, ও আমরাও এ কথা প্রাণে প্রাণে বুঝি। আপনারা সকলেই শ্রীরামকৃষ্ণের আশ্রিত সন্তান। যে উদ্দেশ্য নিয়ে বাবা মাকে বাড়িঘর থেকে কাঁদিয়ে বাড়িঘর ছেড়ে এসেছেন, বাহ্যিক ঐশ্বর্য এবং চাকচিক্য কর্মকোলাহলে সেই উদ্দেশ্য ভুলবেন না। আদর্শ লাভের জন্য দৃঢ়চিত্ত
ও বদ্ধপরিকর হয়ে প্রাণপণ করুন। মন্ত্রের সাধন কিংবা শরীর পাথন, এই ভাব নিয়ে অদম্য উৎসাহে ঠাকুর স্বামীজির আদর্শকে সামনে রেখে অগ্রসর হতে হবে। শ্রীপ্রভু সহায়। আমরা পূজনীয় আত্মস্থানন্দজিকে দেখেছি, খুব সম্ভবত এটা 2009 কি 10 সালের ঘটনা। সে বছরের নতুন সন্ন্যাস প্রার্থীদের সঙ্গে তিনি দেখা করলেন সন্ন্যাস হয়ে যাবার তার পরের দিন। আমাদের যেহেতু পূজ্যপাদ রঙ্গনাথানজি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, তার সঙ্গে সন্ন্যাসের পর আমাদের কোনো মিটিং করা সম্ভব হয়নি, এবং পরবর্তী বছর 2005-এ আমরা অনুরোধ করেছিলাম, কিন্তু তার সেবকরা সেইভাবে আমাদের সুযোগ করে দিতে পারেনি। পরবর্তীকালে আত্মস্থানন্দ যখন প্রেসিডেন্ট হন, তখন আমরা যারা এই দিন এই সন্ধ্যাটায় আসতে চাইতাম, আমাদের আসতে দেওয়া হতো। প্রত্যেক বছর নানা কথার সঙ্গে একটি কথা স্বামীজি বারবার বলতেন, সবসময় মনে রাখবে নিজের বাবা মার প্রতি আমাদের যে কর্তব্য ছিল, সেই কর্তব্যটা আমরা পালন করিনি, এবং সেই কর্তব্য কর্ম বাবা মা আমরা পালন করিনি বলে আমাদের বাবা মারাও দুঃখ প্রকাশ করেননি, তারা ছেড়ে দিয়েছেন। কেন ছেড়েছেন? না, আমার সন্তান উচ্চতম আদর্শের জন্য জীবনকে উৎসর্গ করছেন। অতএব তোমাকে দুটো আদর্শকেই খুব ধরে থাকতে, উনি দেখাতেন এমনি করে, ঠাকুরের পাটিকেও এমনি করে ধরে থাকতে হবে সাধন ভজনের দ্বারা, আর সঙ্গে শিবজ্ঞানে জীবসেবা করতে হবে, তবেই নিজের জীবনের পূর্ণতা আসবে। উনি বলতেন, এটি যদি আমরা না করতে পারি, তাহলে নিশ্চিত 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 করে জানবে তোমার বাবা মার এই যে বড় ত্যাগ, এই ত্যাগকে তুমি ছোট করে দিয়েছ। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা, আমরা যারাই শ্রীরামকৃষ্ণ কাছে এসেছি, ঠাকুরের কাছে এসেছি, আমাদের মধ্যে এই দুটি ভাব যেন সদা সর্বদা জাগ্রত হয়। নিরন্তর আমরা যেন ভগবানকে অনুসন্ধানের চেষ্টা থেকে বিরত না হই, আর আর যেন আমরা সব সময় প্রতি মানুষের ভেতরে শিবজ্ঞানে যা কিছু করি না কেন, সেটা যেন ঈশ্বরের সাধন হিসেবেই গ্রহণ করতে পারি। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।